um, এটা ঠিক আছে 7.18 ওকে ওকে ঠিক আছে মানে বেসিক ট্রানজিস্টরের অঙ্ক একটু সহজই কারণ ওখানে তো লেজুর থাকে না মানে বায়াসিং টায়াসিং এর ঝামেলা নেই তো সাপোজ মানে অ্যাম্পলিফায়ারের অঙ্কগুলোই একটু বেশি ঝামেলা আচ্ছা এরকম দিয়ে দিল ট্রানজিস্টর এগুলো তো তোরা জানিস যে অ্যারো দেখলেই বোঝা যাবে যে একটা ট্রানজিস্টর এনপিএন নাকি পিএনপি যদি এই দিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করছে তাহলে এটা ডেফিনেটলি মাঝখানে একটা পি তাহলে এই ট্রানজিস্টরটা হচ্ছে এনপিএন নিচে এমিটার এমিটার কালেক্টর বেস ওকে তারপর এটা ভিসিসি এটা গ্রাউন্ডেড আর এপাশের সার্কিট ভিবিবি এটাই আচ্ছা স্ট্যান্ডার্ড জেনারেলি সার্কিট এরকমই থাকে মানে তোরা তো মানে কি বলে জাস্ট এই নেটের কোশ্চেন যখন সলভ করছিস সেখানেও নিশ্চয়ই দেখছিস জ্যামের তো যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম ঠিক আছে মানে এইটা দেওয়ার মানে হচ্ছে অনেক সময় অনেকে কনফিউশন হয় যাদের কনফিউশন হয় তারা ফুল সার্কিটটা এঁকে নিবি সেটা হচ্ছে এটার মানে হচ্ছে এটা এই ফুল সার্কিট আর এখানেও এই হচ্ছে ফুল সার্কিট ঠিক আছে তারপরে ফুল সার্কিট এবার এর উপরে কেভিএল কেসিএল এইসব তোকে অ্যাপ্লাই করতে হবে কিন্তু আমার সাজেশন হচ্ছে যে এগুলো ছাড়া হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়াটাই ভালো কারণ তাহলে ইকুয়েশনগুলো লেখার অনেক সুবিধা হয় মানে এটা জাস্ট সিম্পল হচ্ছে যে এখানে একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া আছে এটা ফল হতে হতে যাবে তার মানে এই ভিসিসি ইকুয়াল টু এইটার অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ এইটার অ্যাক্রসে পোটেনশিয়াল এবং এটার অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ ভিসিসি ইকুয়াল টু এদের সাম যতক্ষণ না গ্রাউন্ডে যাচ্ছে আবার ভিবিবির ক্ষেত্রেও তাই ভিবিবি ইকুয়াল টু হচ্ছে এটার অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ এটার অ্যাক্রসে যতটা পোটেনশিয়াল আছে প্লাস এটার অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ ব্যাস ড্রপ হয়ে জিরো হয়ে গেল তাহলে ভিবিবি ইকুয়াল টু এটা প্লাস এটা প্লাস এটা এই হচ্ছে তোর কেভিএল মানে এইভাবেই যদি অভ্যস্ত হয়ে যাস তাহলে আর কি সুবিধা হবে চট করে জিনিসপত্র লিখতে টিখতে পারবি আচ্ছা তো প্রথমে আমরা দেখি এগুলোর ভ্যালু সবই দেওয়া আছে এটা হচ্ছে 3.3 কে নিচেরটা 2.2 কে এপাশেরটা 47 কে একটা জিনিস নোট কর যে বেসের সঙ্গে যে রেজিস্ট্যান্স দিয়েছে সেটার ভ্যালুটা কিন্তু এক অর্ডার বেশি ঠিক আছে এটাই হওয়া উচিত কেননা বেস কারেন্টের ভ্যালু কম তাহলে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি কারণ ভোল্টেজ গুলো তো তোর স্ট্যান্ডার্ড ব্যাটারি যেমন হয় তাই পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট 10 ভোল্ট এই অর্ডারেরই থাকবে তাহলে যেখানে কারেন্ট খুব কম সেখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক বেশি আচ্ছা ভিবিবি দিয়ে দিয়েছে 5 ভোল্ট এবং ভিসিসি দিয়ে দিয়েছে 9 ভোল্ট আচ্ছা এইবার কথা হচ্ছে কারেন্ট তাহলে কি কি ফ্লো হচ্ছে আইসি আইই জায়গা নেই আইসি এখান দিয়ে আইই which is equal to IC plus IB এখান দিয়ে যা নামলো আর এখান দিয়ে যা যাচ্ছে এদিক দিয়ে IB
ঠিক আছে, এই হয়ে গেল প্রাথমিক কাজ। আর এখানের ভোল্টেজ হচ্ছে, এখানে এই দুটো টার্মিনালের মধ্যে যেটা ভোল্টেজ সেটা হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ, এই দুটো টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ সেটা হচ্ছে বেস এমিটার ভোল্টেজ। একটা জিনিস বলি, সেটা হচ্ছে বেস এমিটার ভোল্টেজ এটা অলওয়েজ 0.7 ভোল্টের কাছাকাছি। এটা দেওয়া থাকুক বা না থাকুক, উই ক্যান অলওয়েজ ইউজ দিস ভ্যালু। হোয়াই? বিকজ অফ দ্য ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। কমন এমিটার ট্রানজিস্টরের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, সেখানে ইনপুট কারেন্ট তার মানে বেস কারেন্ট হবে, আর ইনপুট ভোল্টেজ হচ্ছে বেস এমিটার ভোল্টেজ। এখন কথাটা হলো, যেহেতু বেস এমিটার জাংশন হচ্ছে ফরওয়ার্ড বায়াসড, তাই বেস এমিটার জাংশনের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, কারেন্ট ভার্সেস ভোল্টেজ, সেটা ডায়োডের ফরওয়ার্ড বায়াসে যেমন হয় তেমনই হবে। তাহলে যেহেতু এটা সোজা উপরে উঠছে, তার মানে এই জাংশনের ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, এইবার এটা আমি একটু বেশি দেখিয়ে দিলাম, আসলে এতটাও ইয়ে নয়। ব্যাপারটা হচ্ছে, এটা তো কাট ইন ভোল্টেজ, কাট ইন ভোল্টেজের ভ্যালুটাই 0.7 ভোল্ট। কাট ইন ভোল্টেজটা যেই পেরিয়ে যায় অমনি শার্প রাইজ হয়, অর্থাৎ আমি বেস এমিটার ভোল্টেজের মানে বেস কারেন্টটা যাই হোক না কেন, ভিবিইটা 0.7 ভোল্টের কাছাকাছিই থাকে। সেই জন্য বেস এমিটার ভোল্টেজকে সবসময় 0.7 ভোল্ট নিতে পারি। কিন্তু কালেক্টর এমিটার ভোল্টেজকে আমরা কিন্তু একদমই সেটা নিতে পারি না, কেননা এই গ্রাফটা এরম দেখতে। তাই কালেক্টর এমিটার ভোল্টেজ কিন্তু যা খুশি তাই হতে পারে। তবে অনেক সময় কোনো কোনো প্রবলেমে, সেটা আমি জানি না এই প্রবলেমে, হ্যাঁ এই তো এই প্রবলেমেই তো সেটা আছে। এই প্রবলেমে যেমন বলে দিয়েছে ভি সিই স্যাচুরেশন, এইটার ভ্যালুটা যদিও একটু টিপিক্যাল ভ্যালু। ভিসিই স্যাচুরেশন, এটার মানে হচ্ছে স্যাচুরেশন রিজিয়নে যে ভোল্টেজটা সেইটা। তো এইটা কিন্তু সেম হতেই পারে, মানে এটা অ্যাকচুয়ালি সেমই, কেননা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এটাতেই আমি দেখাচ্ছি। কালেক্টর কারেন্টটা তো বেস কারেন্টের উপর ডিপেন্ড করে, বেস কারেন্টে ভিসিই। তো গ্রাফটা যদি ভেবে দেখিস তাহলে এটা এরম ভাবে যায়। তো এইটা, এই ভ্যালুটা কিন্তু ফিক্সড, কালেক্টর কারেন্ট যাই হোক না কেন, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কালেক্টর কারেন্ট অ্যান্ড বেস কারেন্ট, ভিসিই স্যাট এইটা ফিক্সড। তো তাহলে আপশট অফ দ্য স্টোরি, আপশট অফ দ্য ডিসকাশন ইজ দ্যাট বেস এমিটার ভোল্টেজ 0.7 ভোল্ট, কালেক্টর এমিটার ভোল্টেজ স্যাচুরেশন সেটা 0.22 ভোল্ট। এই দুটো ইউজ করতে পারিস যদি দেওয়া না থাকে, আর যদি মনে হয় এই দুটো ইউজ না করলে অঙ্কটা করাই যাবে না, তাহলেই ইউজ করবি। মানে দেওয়া থাকলে তো ইউজ করতেই পারবি, যদি দেওয়া না থাকে সেই সিচুয়েশনে বলছি। যা দেওয়া নেই সেটা ইউজ করার না করারই চেষ্টা করবি। দেওয়া নেই মানে হয়তো এটা মানে ওটা ছাড়াই নিশ্চয়ই হবে অঙ্কটা। যদি দেখি যে নিতান্তই ফেসে গেছিস, কোনো মতেই হবে না, তখন you can use it, but here we are lucky। তো এখানে বলে দিয়েছে ভিবিই স্যাট, এটা স্যাট থাক বা না থাক, এটা যদিও একই হয়, 0.85 ভোল্ট, এবং ভিসিই স্যাট হচ্ছে 0.22 ভোল্ট। এবার এইচএফই, ডিসি, বিটা ডিসি, বিটা এসি যদি হতো তাহলে এফ আর ইটা স্মল লেটার হতো।
এবার কোশ্চেনটা হচ্ছে ইজ দ্য ট্রানজিস্টর operating in the saturation region? এইটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, তাহলে টু স্টার্ট উইথ আচ্ছা, টু স্টার্ট উইথ প্রথমেই আমাকে এখানে আমি দুটো ইকুয়েশন লেখার মতো দুটো জায়গা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উপর থেকে নিচে, আর একটা হচ্ছে এরকম করে এরকম। তাহলে এবার যেইভাবে বললাম সেইভাবে তাহলে লিখি। তাহলে ভিসিসি 9 ভোল্ট। আচ্ছা, প্রথমে আমি আসল ইকুয়েশনটাই লিখি। সেটা হচ্ছে ভিসিসি ইকুয়াল টু একটা পোটেনশিয়াল ড্রপ এখানে আইসি আরসি প্লাস কালেক্টর এমিটার ভোল্টেজ ভিসিই প্লাস এখানে একটা পোটেনশিয়াল ড্রপ আছে আইই ইন্টু আরই। The other one is VBB equal to IB RB base emitter voltage IE RE. এক নম্বরটা হচ্ছে 9 ভোল্ট ইকুয়াল টু আইসি 3.3 এখানে খেয়াল রাখতে হবে যে আইসিটা মিলি অ্যাম্পে বেরোবে, 3.3টা কিলো ওহমে আছে, প্লাস ভিসিই আচ্ছা আইপি, আচ্ছা ঠিক আছে, ভিসিই প্লাস প্লাস আইসি প্লাস আইবি 2.2 और 3.3 IC प्लस VCE প্লাস আইসি হচ্ছে বিটা আইবি, তাহলে আইসি বাই বিটা 2.2। বিটার ভ্যালু বলে দিয়েছে 110। 3.3 plus 2.2 plus 2.2 by 110 IC plus VCE। আচ্ছা, VCE এই ইকুয়েশনে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে যেটা আছে সেটা কিন্তু VCE এবং দিস ইজ নট VCE স্যাচুরেশন। ঠিক আছে, এই পয়েন্টটা একটু মাথায় রাখতে হবে। এরপরে
আসছি যে মানে এটা আমরা এক্ষুনি কেন বসাচ্ছি না। যেহেতু দেখ, তোকে ভিসিই এট স্যাচুরেশন সেটা বলে দিয়েছে, ভিবিই এট স্যাচুরেশন সেটা বলে দিয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যে তোকে এটা বলে দেয়নি। মানে জেনারেলি বেশিরভাগ স্ট্যান্ডার্ড প্রবলেমে যেটা থাকে সেটা হচ্ছে ট্রানজিস্টার ইন ওয়ার্কিং কন্ডিশন। তার মানে তুই প্রথম থেকেই জানিস যে ট্রানজিস্টারটা অ্যাক্টিভ রিজিয়নে আছে। অ্যাক্টিভ রিজিয়নে থাকলে মানে রিজিয়ন মানে অ্যাক্টিভ রিজিয়নে থাকে, তারপর তোকে কোনো একটা কারেন্ট বা ভোল্টেজ বার করতে দিল, সেটা আলাদা। এখানে তোকে রিজিয়ন কোন রিজিয়নে আছে সেইটাই তোকে ডিটারমাইন করতে বলেছে। তো সেইটা কিন্তু একটু আলাদা। মানে তার মানে এটা হতেই পারে যে কোন রিজিয়নে আছিস সেটা বোঝানো, মানে সেটা মানে তোকে জিজ্ঞেস করছে যাতে তুই ডিটারমাইন করতে পারিস, তখন হয়তো তোর এই ভ্যালুটা লাগবে। মানে এই মুহূর্তে তো তুই জানিস না যে ট্রানজিস্টরটা স্যাচুরেশনে আছে কিনা, রিজিয়নটা তুই জানিস না। তাহলে তুই হট করে এটা ইউজ করা যেতে পারে, কেননা ভিবি এর ভ্যালু সবসময় এটার কাছাকাছিই থাকে। কিন্তু এইটা ইউজ করা যাবে কিনা সেটা একটু দেখে নিতে হবে, প্রথমেই এটা না বসানোই ভালো, সেটা পরে দরকার মতো। আর যেহেতু এখানে কোশ্চেনটা একটু আলাদা, যদি পাতি কারেন্ট বা ভোল্টেজ বার করতে বলে তখন তোর এখানে যা যা থাকবে সব বসিয়ে দিতে হবে, কিন্তু এখানে ওসব বলেনি, রিজিয়নটা ডিটারমাইন করতে বলেছে। তাই এই ভ্যালুটা ইউজ করার আগে একটু কষান, সেজন্য এটা আমরা এখনই বসাবো না। এখন আমরা জাস্ট এটাকে সিম্পলিফাই করে রেখে দেবো। ওকে, এটা তো ক্যালকুলেট করতে হবে। 2.2 by 110, 0.02, তাহলে 3.3 plus 2.2 is 5.5, অ্যাপ্রক্সিমেশন এ 0.02 আসছে এটা। IC plus VCE $5.52 IC plus VCE। এটা আমার ইকুয়েশন নাম্বার 3, এটা থাক। এবার আমরা পরের পার্টটায় আসি। এইটা ভিবিবি, ভিবিবি হচ্ছে 5 ভোল্ট, সো 5 equal to IB, RB is 47 plus base emitter 0.85 plus IERE 2.2, IC plus IB, তাহলে IC হচ্ছে বিটা IB plus IB, or 5 minus 0.85, আর এপাশে বেস কারেন্টের সঙ্গে আছে 47 plus 2.2 into বিটা প্লাস 1 মানে হচ্ছে 111, বিটা was 110, 1 plus beta 111, okay, right. Hence IB টা হবে 5 minus 0.85 4.15 divided by 47 plus 2.2 times 111, 2.2 times 111 is 244.2
প্লাস 47 291.291.2। আচ্ছা, অ্যান্সারটা মিলি অ্যাম্পে আসবে কারণ এগুলো ছিল কিলো ওহমে আর উপরে একটা ভোল্ট আছে। সো বেস কারেন্ট ইজ 4.15 divided by 291.2 14.3 মাইক্রোঅ্যাম্প। আচ্ছা, তাহলে এইটা আসছে 14 পয়েন্ট, মিনিট আইবিআরবি যাই হোক, এনিওয়ে ঠিক আছে। বেস কারেন্ট আসছে 14.3 মাইক্রোঅ্যাম্প। এখান থেকে we can determine IC which is 110 times এই এত মাইক্রোঅ্যাম্প। তাহলে কালেক্টর কারেন্ট হচ্ছে $1573 মাইক্রোঅ্যাম্প, তার মানে 1.573 মিলিঅ্যাম্প। বেস কারেন্ট বেরিয়ে গেল, কালেক্টর কারেন্ট বেরিয়ে গেল। এইবার এই যে ইকুয়েশনটা আছে, এইবার তুই বুঝতে পারবি যে কি করতে হবে। অনেক সময় অঙ্ক প্রথমেই বোঝা যায় না, একটু এগোলে বোঝা যায়। তো 1.573 মিলিঅ্যাম্প, এইটাকে আমরা এখানে বসিয়ে IC is 1.573 মিলিঅ্যাম্প, ঠিক আছে। এটাকে আমরা এখানে বসালে VCE-টা পেতে পারি। তাহলে VCE-টা এবার বের করি। VCE is 9 minus 5.52 into 1.573। এটা মিলিঅ্যাম্পে আছে আর এগুলো সব কিলো ওহমে ছিল। সো ডাইমেনশনস আর অল রাইট, তার মানে এত ভোল্ট। The answer is 5.52 times 1.573, 8.68। এটাকে 9 থেকে মাইনাস করতে হবে। 9 minus 8.68, 0.32। 0.32 ভোল্ট। VCE-টা এই হচ্ছে আমাদের গ্রাফ। VCE আছে, VCE স্যাচুরেশন, এই ভ্যালুটা বলে দিয়েছে 0.22 ভোল্ট। আর আমরা ক্যালকুলেশন করে পেলাম আমাদের ট্রানজিস্টরের জন্য, এটা স্কেলের জন্য আর একটু বেশি ডান দিকে দেখাচ্ছি আমি, আমরা ক্যালকুলেশন করে পেলাম আমাদের VCE আছে 0.32 ভোল্ট, তার মানে এটা it is greater than, okay, so VCE is greater than VCE saturation, therefore the transistor is in active region। ঠিক আছে, ক্লিয়ার? এই অঙ্কটা অনেক রকম ভাবে করা যায়। এখানে আমরা VCE কম্পেয়ার করে করলাম। কেউ চাইলে
বেস কারেন্টের মিনিমাম ভ্যালু দিয়েও ব্যাপারটা করতে পারে, কিন্তু এটা আমার ঠিক মানে খুব একটা ঠিক আর কি সুবিধাজনক লাগে না, তবে করা যায়। অনেক জায়গাতেই বেস কারেন্টের হিসাব দিয়েও আর কি করা থাকে, তবে আমার মনে হয় যে কালেক্টর এমিটার ভোল্টেজ কে কম্পেয়ার করে করলে ব্যাপারটা আর কি মানে দেখতে বেশি ভালো লাগবে, মানে কেননা মানে ব্যাপারটা গ্রাফিক্যালি দেখা যাবে, সেই জন্যই বলছি। ঠিক আছে, গ্রাফিক্যালি তুই ফিল করতে পারবি, তুই যেভাবে রিজিয়ন গুলো ডিফাইন করেছিস সেইভাবেই তুই এখানেও রিজিয়নটা ডিটারমাইন করতে পারছিস। তো এইটা হচ্ছে একটা খুব জেনেরিক অঙ্ক। তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক মানে ভোল্টেজ কারেন্ট বের করতে দেওয়াটা একদম তুচ্ছ, মানে ওটা তো পারবি। রিজিয়ন ডিটারমাইন করতে দিলে সেইটাই একটু আর কি ঝামেলা। তো সেটা যদি দেওয়া হয় তাহলে কি বললাম, কি মাথায় রাখতে হবে? প্রথমত হচ্ছে এই অভ্যেসটা করতে হবে, অনেকে সার্কিট কমপ্লিট না করলে অঙ্কই করতে পারে না, ওটাতে অকারণ সময় নষ্ট। এইটা হলে ইকুয়েশন লিখতেও সুবিধা। তাহলে প্রথমে এইটা অভ্যেসটা করতে হবে, ফার্স্ট এটা। সেকেন্ড হচ্ছে এইটা মাথায় রাখতে হবে যে বেস এমিটার ভোল্টেজ অলওয়েজ দেওয়া না থাকলে 0.7, দেওয়া থাকলে যা দেওয়া আছে তাই, এটা চেঞ্জ হয় না, খুব একটা চেঞ্জ হয় না। কিন্তু এই যে ভিসিই এইটা কিন্তু কখনো গন্ডগোল করবি না। এবার নেক্সট হচ্ছে অনেক অঙ্কে মানে এমনি এক একটা অঙ্ক এক এক রকম, এমনি কোন একটা অঙ্কে তোকে দিয়ে দিতেই পারে যে কালেক্টর এমিটার ভোল্টেজটা বলে দিয়েছে ভিসিই ইজ ইকুয়াল টু 5 ভোল্ট, মানে ভিসিই কিন্তু যা খুশি তাই হতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। বেস এমিটার ভোল্টেজ একটাই হতে পারে, কিন্তু কালেক্টর এমিটার ভোল্টেজ যা খুশি তাই হতে পারে, কারণ এই অ্যাক্সিস তো যে কোনো পয়েন্টেই থাকতে পারে, অ্যাক্টিভ রিজিয়নে যদি থাকে। যখন এটা দিয়ে দেবে তখন তো অঙ্কটা স্ট্রেট ফরওয়ার্ড, প্রবলেম নেই। যখন ভিসিই স্যাচুরেশন দিয়ে দেবে তখন অনেক সময় কি হয়, লোকে সবগুলো ভ্যালুই পুট করে ফেলে, তারপরে কি করবে খুঁজে পায় না। তো ভিসিই স্যাচুরেশন দিয়ে দিয়েছে মানে মনে রাখতে হবে যে এই ভ্যালুটা দিয়েছে, এইবার তোকে দেখতে হবে যে এটা তোর কিভাবে কাজে লাগবে। যদি তোকে প্রথমেই বলে দেয় যে ট্রানজিস্টরটা স্যাচুরেশন রিজিয়নেই আছে, তাহলে তুই আরামসে এটা ইউজ কর। যদি বলে দেয় স্যাচুরেশন রিজিয়নে আছে এবং এটাকে ইউজ করা যাবে, এরকম যদি বলে দেয় তাহলে তুই এটাকে ইউজ কর। যদি না বলা থাকে মানে বি ভেরি কেয়ারফুল উইথ কালেক্টর এমিটার ভোল্টেজ, এটাই বক্তব্য। যদি না বলা থাকে তাহলে প্রথমেই ঝপ করে ইকুয়েশনে এটা বসাতে যাস না, প্রথমে একটু অঙ্কটা বুঝে নে। প্রথমে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে সার্কিটটা আঁকা, সেকেন্ড কাজ হচ্ছে কেভিএল ইকুয়েশনটা ঠিক করে লেখা উইদাউট মিসিং এনি টার্ম। দুটো কেভিএল ইকুয়েশন লিখে ফেললি, এইবার কালেক্টর এমিটার ভোল্টেজটা বাদ দিয়ে, যেহেতু ওটা একটু এর ব্যাপার আছে, ওইটা বাদ দিয়ে আর যা আছে সেগুলো সব বসিয়ে টসিয়ে সিম্পলিফাই করে কি পাচ্ছিস সেটা দেখ। প্রথমটার থেকে আমরা এইটা পেয়েছিলাম, আর সেকেন্ডটার থেকে আমরা দেখতে পেলাম যে আমরা বেস কারেন্টটা বের করে ফেললাম। ব্যাস, এবার ওয়ান্স ইউ গেট ইউর বেস কারেন্ট, সেখান থেকে ইউ ক্যান ডিটারমাইন ইউর কালেক্টর কারেন্ট। এইবার তখনই অঙ্কটা বোঝা গেল, তাহলে কালেক্টর কারেন্ট বসিয়ে কালেক্টর এমিটার ভোল্টেজ আমরা বের করছি, তারপরে আমরা স্যাটের সঙ্গে কম্পেয়ার করে দেখছি যে ট্রানজিস্টর ইজ ইন দা অ্যাক্টিভ রিজিয়ন। তাই ভিসিইটা নিয়ে একটু কেয়ারফুল, মানে ফট করে ভ্যালু বসিয়ে দিবি, ভালো করে দেখে নিবি যে ওটা বসানো যাবে তো, ইজ ইট ভ্যালিড। অনেক সময় অঙ্কে জাস্ট কনফিউজ করার জন্যই কালেক্টর এমিটার ভোল্টেজের স্যাচুরেশন ভ্যালু দিয়ে দেয়, হয়তো ওটা কাজেই লাগবে না। তাই ডেটা দিয়ে দিয়েছে মানে ঝপাঝপ বসিয়ে দেবো, ওইটা কিন্তু করিস না, করলে পরে কনফিউজড হবি। আচ্ছা, আর একটা অঙ্ক আমি করাতে চাই, যেটা আমি খুঁজে পাচ্ছি না। এক মিনিট। যেটা ঠিক আছে, এক্স্যাক্টলি ওই জিনিসটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, একটা জিনিস বলছি, রক্ষিত থেকে যদি কেউ পড়িস আর কি, রক্ষিতে না একটা জিনিস একটু যেটা করে ওরা, সেটা হচ্ছে যে কারেন্টের একটা রেফারেন্স ডিরেকশন ধরে, মানে প্লাস মাইনাস সাইন নিয়ে ওরা বড্ড গন্ডগোল করে। তো ওইটা ওভাবে করতে যাস না, আমি এটা যেভাবে করলাম ওভাবেই কর। মানে ওরা একটা রেফারেন্স ডিরেকশন ধরে, তার সঙ্গে কম্পেয়ার করে কারেন্টের ডিরেকশন প্লাস মাইনাস থেকে, ওটার দরকার নেই। তোর এদিকে পজিটিভ ভোল্টেজ, কারেন্ট এভাবে ফ্লো করছে, এইভাবে ধরেই কর। আর আরেকটা অঙ্ক আমি এখন এক্স্যাক্টলি খুঁজে পাচ্ছি না, সেই অঙ্কটাতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে
খুঁজে পাচ্ছি না অঙ্কটা যে কোথায় গেল। সেটা হচ্ছে -5 ভোল্ট দেওয়া থাকতে পারে, -5 ভোল্ট, -5 ভোল্ট, জাস্ট প্লাসের বদলে মাইনাস। তো সেক্ষেত্রে ব্যাপারটা একটু আর কি জগা খিচুড়ি। যেটা করবি, ও তার আগে আরেকটা জিনিস, আচ্ছা, যখন তোর এনপিএন ট্রানজিস্টর যখন দেওয়া থাকবে, এনপিএন অর্থাৎ এই অ্যারোটা এই পাশে, তখন তার মানে অবভিয়াসলি এভাবে মানে কারেন্টটা এইভাবেই ফ্লো হচ্ছে, তাহলে এপাশ থেকে আইসি এলো, এদিক থেকে আইবি এলো, এখানে এসে এমিটার কারেন্ট হলো, নিচের দিকে গেল, এভাবেই করবি, ঠিক আছে। আর যখন উল্টোটা থাকবে অর্থাৎ পিএনপি, পিএনপির মানে হচ্ছে তখন তোর এরম ভাবে দেওয়া থাকবে, তখন তুই কি করবি, এদিক থেকে, এটা ভাবার সুবিধা, কারণ এটাই হয় ইন রিয়েলিটিও এটাই হচ্ছে, তাহলে যেটা হচ্ছে সেটাই ভাববি, এদিক থেকে এমিটার কারেন্ট এলো, তারপর এপাশে এলো, তাহলে এইদিকে বেস কারেন্ট আর এদিকে কালেক্টর কারেন্ট, এইরকম ভাবে ইমাজিন করেই করবি অঙ্কটা, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় এইখানে ভোল্টেজটা নেগেটিভ থাকে, যেটা বলছিলাম পরের অঙ্কে, -10 ভোল্ট, -5 ভোল্ট। বক্তব্য হচ্ছে যে এটার সাইনটা দেখবিই না, প্লাস আছে মাইনাস আছে, তাহলে কি হবে, ভিতরে ঢুকবে বাইরে যাবে, এইসব দেখার কোনো দরকার নেই। তোর যা অরিজিনাল ইকুয়েশন, এইটা সবসময় মনে রাখবি যে এই যে ইকুয়েশন, দিস উইল নেভার চেঞ্জ। এটা -10 ভোল্ট হলেও যা থাকবে, এটা +10 ভোল্ট হলেও একই থাকবে, মানে ইকুয়েশনটা একই থাকবে। এইবার ডিপেন্ডিং অন ইওর সাইন, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হতে পারে, মানে এবার তোর মনে হতে পারে যে +10 ভোল্ট হলে কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে, -10 হলে কারেন্ট উল্টো দিকে ফ্লো হচ্ছে, অবভিয়াসলি তাই হবে। তো ভিসিসির জায়গায় তুই যদি মাইনাস বসাস, তাহলে তুই কালেক্টর কারেন্টেও মাইনাসই পাবি। এখানে আমরা প্লাস কত একটা মিলিঅ্যাম্প পেলাম, এখানে যদি -10 ভোল্ট বসাতিস, তাহলে তুই -5 মিলিঅ্যাম্প পেতিস। -5 মিলিঅ্যাম্প পাওয়ার অর্থ হচ্ছে এটাই যে আমার রেফারেন্স ডিরেকশন নিচে ছিল, কিন্তু কারেন্টটা আসলে উপরে ফ্লো হচ্ছে। এটা দেখ, সার্কিটের ইকুয়েশন এক একজন এক এক রকম ভাবে লেখে। যাদের সাইন নিয়ে কখনোই কনফিউশন হয় না, তাদের জন্য আমি এগুলো বলছি না, অনেকে একটু ভালো বোঝে সার্কিটের ব্যাপারটা। তো যাদের সাইন নিয়ে প্রবলেম হয় না, তারা যেভাবে করছে সেভাবেই কর। যাদের সাইন নিয়ে কনফিউশন হয়, তাদের জন্য এটা বলছি যে এই যে ইকুয়েশনের যে ফর্ম, এটা কখনোই প্লাস আছে না মাইনাস আছে তার উপর ডিপেন্ড করে না, তাই এইটা অলওয়েজ ভ্যালিড। এইবার পয়েন্ট হচ্ছে রেফারেন্স ডিরেকশন। সুবিধাজনক হচ্ছে এটাই যে এনপিএন এর সময় রেফারেন্স ডিরেকশন এইটা ধর, এবং পিএনপির সময় রেফারেন্স ডিরেকশন এইটা ধর, যেদিকে ট্রানজিস্টরের অ্যারো আছে সেভাবেই ধর, ধরে সেটা কর। আর এখানে মানে সাইনটা নিয়ে মাথা ঘামাস না, সাইন যাই হোক না কেন ইকুয়েশনের ফর্ম একই থাকবে, তাই ইকুয়েশনটা লিখে এবার চোখ বন্ধ করে তুই তোর ভ্যালুগুলো বসিয়ে দে, ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু এটার একটা ঠিকঠাক অঙ্ক পেলে ভালো, তো অঙ্ক একটা আছে, সেটা আমি তোরা একটু দেখিস, নিশ্চয়ই পেয়ে যাবি, এই বই ওই বই করে তারপরে দেখিস, যদি দেখিস যে অ্যান্সার মিলছে না বা প্রবলেম হচ্ছে, তাহলে সেটা আমাকে বলিস। অঙ্ক একটা ছিল, আমি দেখেছিলাম, এখন পাচ্ছি না খুঁজে। ওকে, ঠিক আছে, পাচ্ছি না যখন পরেই দেখা যাবে, নেক্সট অঙ্কে যাই। ও আর একটা জিনিস এখানে বলতাম, সেটা হলো যে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি এইভাবে করিস, তাহলে কেভিএলটা
নিচে থেকে উপরে লিখতে সুবিধা হবে। মানে এখানে যেমন কি অরিজিনাল ভোল্টেজ ছিল, ড্রপ হয়ে হয়ে 0 হলো, কিন্তু এখানে কি হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে 0 ভোল্ট হচ্ছে তোর হায়ার ভোল্টেজ, তারপর ড্রপ হয়ে হয়ে -10 যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোর এইটা লিখলে সুবিধা হবে বেশি। if you write it like this, 0 volt equal to IERE plus VEC কেননা এমিটারটা এখন হায়ার পোটেনশিয়ালে আছে, কালেক্টরটা এখন লোয়ার পোটেনশিয়ালে আছে, সেজন্য VEC which is VEC is minus VCE, তার মানে এটা বেসিক্যালি মাইনাস VCE লিখতে হবে, প্লাস ICRC 0 ভোল্ট ইকুয়াল টু নয় এটা, ও না, হ্যাঁ 0 ভোল্ট ইকুয়াল টু দিয়েও লেখা যায়, 0 ভোল্ট ইকুয়াল টু এটা প্লাস এটা প্লাস এটা প্লাস -10 ভোল্ট। এখানকার ভোল্টেজটা ইকুয়াল টু এই পোটেনশিয়াল ড্রপ প্লাস এখানের পোটেনশিয়াল প্লাস এখানের পোটেনশিয়াল ড্রপ প্লাস এখানকার পোটেনশিয়াল। ঠিক আছে, এই কিছু কয়েকটা থাম্ব রুল যদি ফলো করিস তাহলে এক্সপেক্টেড যে আর কোথাও প্রবলেম হবে না। কেভিএলটাই তোকে ঠিক করে লিখতে হবে, বাট এগেন এটা ইউ আর ইন্ডিপেন্ডেন্ট টু চুজ, যার যেভাবে সুবিধা সে সেভাবেই করিস। আচ্ছা, এই হচ্ছে আমাদের গেল ট্রানজিস্টর উইথ ডিসি ভোল্টেজ। এইবার যখন আমি এটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব, তখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে টু সেট আ কিউ পয়েন্ট, এবং কিউ পয়েন্টকে স্টেবল হতে হবে, এটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট ব্যাপার, কেননা কিউ পয়েন্ট ইজ ইউজুয়ালি আনস্টেবল। তার একটা বড় কারণ হচ্ছে থার্মাল রানওয়ে। আচ্ছা, সেটা দেখতে গেলে তাহলে প্রথমে দেখতে হবে যে কিউ পয়েন্ট কার কার উপর ডিপেন্ড করে। কিউ পয়েন্ট ক্রিটিক্যালি ডিপেন্ড করে যে এই জিনিসগুলোর উপর, মানে কিউ পয়েন্ট অ্যাকচুয়ালি আইসি, তাহলে কালেক্টর কারেন্ট যেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে এবং যেগুলো আর কি হতে পারে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। প্রথম হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আইসিও। রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেহেতু বেসিক্যালি মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট, তাহলে প্রচন্ড টেম্পারেচার ডিপেন্ডেন্ট, 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জ হলেই ইট গেটস ডাবলড, প্রচন্ড পরিমাণে ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে বেস এমিটার ভোল্টেজ, এটাও টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, 2.5 মিলিভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস, ভালোই ইম্পর্টেন্ট ব্যাপার। and the last one is বিটা, টেম্পারেচার বাড়লে বিটা বাড়ে, আর এটার ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার বাড়লে বেস এমিটার ভোল্টেজ ফল করে। এই সবের মধ্যে এইটা ভীষণ ইম্পর্টেন্ট, কেননা IC equal to beta IB plus 1 by beta ICO। কালেক্টর কারেন্ট যেই জাংশন থেকে আমি পাই সেটা তো অ্যাকচুয়ালি রিভার্স বায়াসড জাংশন, ইফ ইউ রিমেম্বার এই জাংশনটা। এখন অ্যাক্টিভ রিজিয়নে কালেক্টর টার্মিনাল ইজ অলওয়েজ রিভার্স বায়াসড, তার মানে সবসময় এটা একটা রিভার্স বায়াসড জাংশন। তাহলে যেহেতু এটা রিভার্স বায়াসড জাংশন, এখানে দুটো কন্ট্রিবিউশন আছে, একটা অবশ্যই ডিউ টু ইনজেক্টেড ক্যারিয়ার্স, আরেকটা কি, আরেকটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই যে রিভার্স বায়াস ডায়োডে এই যে একটা ব্যাপার থাকে ছোট্ট, ভেরি স্মল, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে। এবং রিভার্স স্যাচুরেশন কারেন্ট ডিপেন্ডস অন মাইনরিটি ক্যারিয়ার্স, মাইনরিটি ক্যারিয়ার্স টোটালি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, তাহলে টেম্পারেচার বাড়লেই আইসিও অনেক চেঞ্জ হবে। এখন দেখা যাচ্ছে এটাই যে আইসি ইজ ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন আইসিও,
মনে কর টেম্পারেচার যদি একটু চেঞ্জ হয় তাহলে আইসিও বাড়বে, আইসিও যদি বাড়ে কালেক্টর কারেন্ট বাড়বে। ও এটাকে আমি আবার বিটা কেন লিখেছি, দিস ইজ বেস কারেন্ট। কালেক্টর কারেন্ট বাড়লে জাংশনটা মানে জুল হিটিংটা বাড়বে আর কি। জুল হিটিং বাড়া মানে হচ্ছে টেম্পারেচার বাড়া, টেম্পারেচার বাড়লে মাইনরিটিক এরিয়ার কনসেন্ট্রেশন বাড়বে, অর্থাৎ আবার আইসিও বাড়বে, আইসিও বাড়লে আইসিও, তার মানে পুরোটাই একটা পজিটিভ সাইকেল আর কি, বাড়তেই থাকছে। তাহলে বাড়তে বাড়তে থার্মাল রান আওয়ে। তাহলে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে আইসিওর সঙ্গে আইসির এই ডিপেন্ডেন্সটা আইদার না থাকে বা থাকলেও খুব একটা মানে হয় একদম নেই, আর যদি থাকে তাহলেও খুব কম ডিপেন্ডেন্স আছে, বা উল্টোটা একটা বাড়লে আর একটা কমছে। এবার কোনটা পসিবল সেটা দেখতে হবে। এটার রেলিভেন্ট যে প্যারামিটার সেটা হচ্ছে তাহলে আমাকে অ্যাকচুয়ালি দেখতে হবে আইসিওর ভেরিয়েশনের সাথে কালেক্টর কারেন্টের ভেরিয়েশন, এটাকে কমাতে হবে। আইসিওর সঙ্গে কালেক্টর কারেন্টের ভেরিয়েশনটা যাতে বেশি না হয়। তো বেসিক্যালি তিনটে স্টেবিলিটি ফ্যাক্টর আছে, ডেল আইসি ডেল আইসিও, ডেল আইসি ডেল ভিবিই, আর ডেল আইসি ডেল বিটা। এর মধ্যে এটা বেশি গুরুত্বপূর্ণ। তোকে যদি স্টেবিলিটি চেক করতে বলে তাহলে ফার্স্ট চেক তোকে এটাই করতে হবে, তারপর এগুলো করলি ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। আচ্ছা এইবার এই ও বিটা নয় এটা এস, স্টেবিলিটি ফ্যাক্টর ইজ গিভেন বাই এস। তাহলে এই এসটাকে মিনিমাইজ করা, এস মিনিমাইজেশন অর এস কন্ট্রোল, বিভিন্ন রকম ভাবে সার্কিট কানেক্ট করে এস কন্ট্রোল করার চেষ্টা করা হয়। একটা পার্টিকুলার টাইপ অফ সার্কিট কানেকশন which is called voltage divider bias or self bias or emitter bias। এই পার্টিকুলার কানেকশনটা করলে দেখা যায় যে ট্রানজিস্টরটা বেস্ট পারফরমেন্স দেয়। তো মেন ব্যাপারটা হচ্ছে ফার্স্ট যেটা ব্যাপার, যে কোনো কিছুর গুড কন্ট্রোলের জন্য তোকে ইন্ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি যতটা সম্ভব কমাতে হবে। তো একটা ইন্ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে এখানে অবশ্যই ভিসিসি এবং ভিবিবি, দুটো আলাদা আলাদা ব্যাটারি, তার মানে বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে বিটা ছাড়া বলতে চাইছি, কেননা বেস কারেন্ট সাপ্লাই দিচ্ছে ভিবিবি, কালেক্টর কারেন্ট সাপ্লাই দিচ্ছে ভিসিসি, ঠিক আছে, এরা কিন্তু আলাদা আলাদা ভাবে রেসপন্সিবল। তাহলে বিটা দুটোর মধ্যে কানেকশন, কিন্তু ভিবিবি যদি ফ্লাকচুয়েট করে তাহলে বেস কারেন্ট কিন্তু ফ্লাকচুয়েট করবে, সেটা আইসি বিটা দিয়ে খুব বেশি কন্ট্রোল করতে পারবে না। ভিবিবি ফ্লাকচুয়েট করলে আইবি ফ্লাকচুয়েট করবে, আইবি ফ্লাকচুয়েট করলে আইসি ফ্লাকচুয়েট করবে, বাকি ব্যালেন্স যে পোটেনশিয়াল আছে সেটা অন্য কোথাও অ্যাডজাস্ট হবে। মানে এটা মনে করার কোনো কারণ নেই যে যেহেতু আইসি আর আইবি যেহেতু রিলেটেড বাই ওয়ান ইকুয়েশন, এইটা তার মানে একটা ফিক্সড মানে অন্যটা ফিক্সড, এটা মনে রাখতে হবে। দুটো আলাদা আলাদা ব্যাটারি এদেরকে কন্ট্রোল করছে। তাহলে আমরা তো ফ্লাকচুয়েশন নিয়ে কথা বলছি, তো ফ্লাকচুয়েশন কমাতে গেলে ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল হওয়ার যে ব্যাপারটা সেইটা আমাকে কমাতে হবে। তো সেটা কমানোর উপায় হচ্ছে ভিবিবিটাকে বাদ দিয়ে দাও। তাহলে ফার্স্ট থিং
we will do is পুরো সার্কিটে একটাই ব্যাটারি, VCC, IC, হচ্ছে বেস কারেন্ট। এখানে আরবি থাকতে পারে বা নাও থাকতে পারে, এটা কোনো অসুবিধা নেই। এবার ভিবিবিটা নেই, ভিবিবির বদলে কি করছি আমরা, ভিসিসির একটা পোর্শন, ভিসিসির একটা পোর্শনকে আমরা ভিবিবি হিসেবে ইউজ করছি। দ্যাট পোর্শন ইজ, এটার এখানকার পোটেনশিয়াল হচ্ছে R2 বাই R1 প্লাস R2 ভিসিসি। এইটাকে আমরা ভোল্টেজ হিসেবে ইউজ করলাম, প্রথম জিনিস। আচ্ছা, সেকেন্ড জিনিস যেটা করেছি, এটা আরেকটা স্পেশালিটি অফ দিস, মানে এইটা ভোল্টেজ ডিভাইডার বায়াস, সেটা হচ্ছে এই যে এমিটার রেজিস্ট্যান্স, প্রথমত এমিটারে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, সেটাকে আবার ক্যাপাসিটর দিয়ে বাইপাস করছি। এই হ্যাঁ, এই কয়েকটাই স্পেশালিটি, মানে এটা দিয়েছি মানে না দিলেও হতো আর কি। আর দেওয়াটা কিন্তু এসেনশিয়াল না, এইটা এসেনশিয়াল, এইটা এসেনশিয়াল বিকজ এখানে একটা ভোল্টেজ ব্যাটারি কানেক্ট করা আছে, তাই এই রেজিস্ট্যান্সটা এসেনশিয়াল। এইটা কিন্তু দিলেও হয় না দিলেও হয়। তাহলে ভোল্টেজ ডিভাইডার সার্কিটের মেন বৈশিষ্ট্য হচ্ছে ভিবিবি নেই, তার বদলে ভিসিসি ভোল্টেজকে ডিভাইড করে বেস টার্মিনালে দেওয়া হচ্ছে। আর এমিটার, এটা 1 নম্বর, এমিটার রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে, এটা 2 নম্বর। তার জন্যই এমিটার বায়াস বলছে, এমিটার বায়াস, কারণ আমরা ওখানে এমিটার একটা রেজিস্ট্যান্স দিচ্ছি। আর 3 নম্বর হচ্ছে সেটাকে বাইপাস করার জন্য একটা ক্যাপাসিটর দিচ্ছি। আচ্ছা, লাস্টলি যেটা ব্যাপার, সেটা তাহলে ইনপুট টার্মিনাল হচ্ছে এটা, দিস ইজ আওয়ার ইনপুট টার্মিনাল। এখানে আমাকে ওই দিতে হবে যেটাকে আমি অ্যাম্প্লিফাই করতে চাই। যেহেতু এসি সিগন্যাল ইউজ করছি তাই একটা ক্যাপাসিটর দিতে হবে এখানে। আর এখান থেকে আমি আমার এসি আউটপুট পাচ্ছি, যেহেতু এসি আউটপুট পাচ্ছি তাহলে এখানেও আমাকে আরেকটা ক্যাপাসিটর দিতে হবে। এসি সিগন্যাল যখনই ইউজ করা হয় তখনই একটা ক্যাপাসিটর ইউজ করা হয় যাতে ডিসিটাকে ব্লক করা যায়, ডিসি কম্পোনেন্ট। তাহলে আমি পিওরলি এসি পাবো, না হলে একটা ডিসি কম্পোনেন্ট থেকে যাবে। পিওরলি এসি পাবো, না হলে একটা ডিসি কম্পোনেন্ট থেকে যাবে। এখানে একটা ডিসি কম্পোনেন্ট আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার ইকুয়েশন লেখার আগে, ইকুয়েশন না লিখলে কিছু বোঝা যাবে না। ঠিক আছে, এবার দেখি যে এটা করে আমার কি লাভ হলো। তাহলে এখানে প্রথমত থেভনিন ইকুইভ্যালেন্ট, এটা নতুন পেজেই যাই তাহলে। ব্যাপারটা হচ্ছে এই সার্কিটটাকে যদি সলভ করতে হয় তাহলে এই পোর্শনটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, এই পার্টটা। which is easy to do by drawing up the Thevenin equivalent. আচ্ছা, বাকি জিনিসটা একই থাকবে, ঠিক আছে? বাকি এই যে পার্টটা, হ্যাঁ বল। আইসি যে আসছে না, ওখানে একটা ক্যাপাসিটর যোগ করলেন এখানটাতে? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা আরেকবার বলুন। আচ্ছা, এই দেখ, এই যে এখানে অ্যাকচুয়ালি 2 ধরনের ক্যাপাসিটর আছে, ঠিক আছে? এই যে সিই, এই সিইটা হচ্ছে বাইপাস ক্যাপাসিটর,
বাইপাস ক্যাপাসিটার ইউজ করার উদ্দেশ্য আলাদা, আর এখানে যে দুটো ক্যাপাসিটার ইউজ করেছি, এটা C1, এটা হচ্ছে C2, এই দুটো ইউজ করেছি অন্য কারণে। এই দুটো হচ্ছে কাপলিং ক্যাপাসিটার। এইবার এই কাপলিং ক্যাপাসিটারটা খুবই জেনারেল পারপাস, মানে যখনই তুই, যদিও ল্যাবে করার সময় সবসময় এটা অতটা ফলো করা হয় না, কিন্তু এটা করা উচিত, সেটা হচ্ছে যখনই কোনো এসি সিগন্যাল কোনো একটা সার্কিটে ইনপুটে দেওয়া হচ্ছে বা আউটপুট থেকে এসি সিগন্যাল পাওয়া যাচ্ছে, তার মানে সেটাকে ভোল্ট মিটারে পাঠানো হচ্ছে। অবশ্যই তার আগে একটা, মানে সেটাকে একটা ক্যাপাসিটারের থ্রু পাস করানো উচিত। তাহলে যেটা হবে, কেননা দেখ যে কোনো এসি সিগন্যালের মধ্যেই ডিসি কম্পোনেন্ট থাকতে পারে। কেননা দেখ একটা সার্কিট আমরা ছবিতে আঁকছি ঠিক আছে, কিন্তু আইডিয়াল কেসে কিন্তু তার মধ্যে অনেক কিছু থাকতে পারে, নয়েজ থাকতে পারে, আনওয়ান্টেড ভোল্টেজ থাকতে পারে, স্পুরিয়াস ভোল্টেজ যেটাকে বলে, মানে সার্কিটে এতগুলো ওয়েল্ডিং আছে, এত রকমের জাংশন আছে, তো কোথায় কোন ভোল্টেজ জেনারেট হবে তার উপর তোর কোনো কন্ট্রোল নেই। তাহলে একটা এসি সার্কিট আমি এসি সিগন্যাল অ্যাম্পলিফাই করলাম, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে কিছু ডিসি কম্পোনেন্ট থেকে যেতে পারে, এটাই বলতে চাইছি। মানে কোন একটা এসি সিগন্যালকে, মানে তুই যদি পিওরলি এসি সিগন্যাল চাস, ইনপুট চাস বা আউটপুটে পেতে চাস, তাহলে ডিসি কম্পোনেন্টটাকে তোকে ব্লক করতে হবে। এবার সেটাই ছবি এঁকে একটা দেখাচ্ছিলাম আর কি, যে ডিসি কম্পোনেন্ট মানে কিরকম, যেমন ধর হাফ ওয়েভ, ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে, এটাকে যখন আমি ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করব, তখন একটা A0 পাবো, ওটাই আমাদের আইডিসি ছিল। ফুল ওয়েভ রেকটিফায়ার বা হাফ ওয়েভ রেকটিফায়ারে যেটা আমরা আইডিসি বার করতাম, সেটা হচ্ছে ওইটার ডিসি কম্পোনেন্ট, ঠিক আছে। এখন তুই পিওরলি এসি যদি চাস, তাহলে তোকে ওই ডিসি কম্পোনেন্টটাকে বাদ দিতে হবে। তো ডিসি কম্পোনেন্ট যদি বাদ দিতে হয়, তাহলে ক্যাপাসিটার লাগাতে হবে। ক্যাপাসিটারের মধ্যে দিয়ে ডিসি তো পাস করে না, ডিসি মানে ক্যাপাসিটার কানেক্ট করা মাত্র তোর ডিসি কম্পোনেন্টটা ফিল্টার হয়ে শুধু এসি কম্পোনেন্টটাই বেরিয়ে আসবে, ঠিক আছে। আর যদি ক্যাপাসিটার ইউজ না করিস, তাহলে ডিসি কম্পোনেন্ট ওর মধ্যে থাকবে। এটা এমনি ল্যাব খোলা থাকলে বলতাম চেক করে দেখ। এসি ভোল্ট মিটার, না ডিসি অ্যামমিটার অ্যাকচুয়ালি, হ্যাঁ, তুই যদি এসি কারেন্ট পাঠাস পিওরলি এসি হলে ডিসি অ্যামমিটারে রেজাল্টটা 0 আসবে। এবার যদি ক্যাপাসিটার লাগিয়ে তারপরে মেজার করিস, তাহলে দেখবি 0ই পাবি। আর যদি ক্যাপাসিটার ছাড়া মেজার করিস ডিসি অ্যামমিটার দিয়ে একটা এসি কারেন্ট মাপবি, ক্যাপাসিটার ছাড়া যদি মেজার করিস কিছু একটা ভ্যালু পাবি, ক্যাপাসিটার দিয়ে যদি মেজার করিস তাহলে কিছু পাবি না, কারণ ডিসিটা ব্লক হয়ে গেছে। এটাই বলছিলাম, কাপলিং ক্যাপাসিটারের কাজ হচ্ছে ডিসিটাকে ব্লক করা। তাছাড়াও আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে যদি অনেকগুলো স্টেজ থাকে অ্যাম্পলিফায়ারে, তাহলে কানেক্ট করা, সেটা পরে আসছি, ওই জন্যই ওটাকে কাপলিং বলে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এটাকে সিম্পলিফাই করব, শুধু এই পোর্শনটাকে সিম্পলিফাই করতে হবে, বাকিটা একই থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে থেভনিনস থিওরেমের বক্তব্য ছিল যে এই ব্যাপারটাকে সবসময় রিপ্লেস করা যায় বাই থেভনিনস ভোল্টেজ এবং থেভনিনস রেজিস্ট্যান্স। তো VTH অ্যাকর্ডিং টু থেভনিনস থিওরেম, VTH টা হচ্ছে এইটা, যেটা এফেক্টিভ ভোল্টেজ এই পয়েন্টে, R2 বাই R1 প্লাস R2 VCC। এবার থেভনিন রেজিস্ট্যান্স বের করার সময় কি করতে হয়, সার্কিটে যা ভোল্টেজ সোর্স আছে সেগুলোকে গ্রাউন্ড করতে হয়। একটাই ভোল্টেজ সোর্স আছে, সেটা হচ্ছে VCC। তো এটাকে যদি গ্রাউন্ড করি, তার মানে এই টার্মিনালটা গ্রাউন্ডেড, তাই তো। দিস টার্মিনাল ইজ গ্রাউন্ডেড। আমি যদি এই পয়েন্টটাকে দেখি, তাহলে এই পয়েন্টে R1 এবং R2 একটা মাথা, R2 অন্য মাথা গ্রাউন্ডেড, R1 এরও অন্য মাথা গ্রাউন্ডেড। এই পয়েন্টটা যদি B হয়,
তাহলে পয়েন্ট বি, সেখান থেকে R2 নিচে চলে গেছে গ্রাউন্ডেড, আবার এখান থেকে R1 বেরিয়েছে, সেটাও গ্রাউন্ডেড। তার মানে R1 আর R2 ইন প্যারালাল কানেকশন। এটাই হচ্ছে আমার এই পয়েন্টের রেজিস্ট্যান্স। সো থেভেনিন রেজিস্ট্যান্স ইজ R1 R2 বাই R1 প্লাস R2। সুতরাং এইবার তুই পাচ্ছিস তোর ভদ্রস্থ সার্কিট। ঠিক আছে, এটা জাস্ট ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা কিন্তু মানে এসি সিগন্যাল এখানে দিইনি, মানে আমরা তো কিউ পয়েন্ট অ্যানালিসিস করছি, এসি সিগন্যাল এখানে নেই, শুধুমাত্র ডিসি সিগন্যাল আছে। আমরা এখানে দেখতে চাইছি যে ভোল্টেজ কারেন্টের মধ্যে রিলেশনগুলো কিরকম এবং স্টেবিলিটি কিরকম, কিউ পয়েন্টের স্টেবিলিটি। ঠিক আছে, তো এইটার উপর বেস করে আমরা কেভিএল লিখব। তাহলে আমাদের নতুন মডিফাইড সার্কিট VCC, IC, RL, RE, যেহেতু এটা পিওরলি ডিসি, তাহলে সিইটা এখানে দেখানো ইউজলেস, তাই দেখাচ্ছি না। এটার মধ্যে দিয়ে ফ্লো হবে আইসি প্লাস আইবি, এখান দিয়ে আরটি। তাহলে একটা জিনিস বুঝতে পারছিস তো, এই যে এখানে কেন আমি আর কিছু দিইনি, বেসে তো একটা রেজিস্ট্যান্স থাকে, কিন্তু ওখানে আমরা কিছু দিইনি, কেননা ওইভাবে যদি সার্কিটটাকে কানেক্ট করি, মানে এই যে R1 R2 দিয়ে, তাহলে অটোমেটিক্যালি ওখানে রেজিস্ট্যান্স আছে। ইকুইভ্যালেন্ট সার্কিটটায় there is some resistance here, VT RT, এভাবে IB ফ্লো হচ্ছে। এই হচ্ছে আমাদের সার্কিট। এবার কেভিএল লিখে ফেলি, একটা উপর থেকে নিচে, which is VCC equal to ICRL plus VCE plus IC plus IB RE, আর এপাশ থেকে হচ্ছে VT equal to IBRT plus base emitter voltage IC plus IB RE। এখান থেকে আইবিটাকে লিখি। আচ্ছা, এখানে কিন্তু ওই পট করে বিটাটা এক্ষুনি বসাবো না, বুঝেছিস? পরে বসাবো, কারণ এখানে অনেক কিছুর সঙ্গে অনেক কিছু ডিপেন্ডেন্স স্টাডি করা হচ্ছে, তো একটা দিয়ে আরটাকে সাবস্টিটিউট করে দিলে তো সেই কোয়ান্টিটি গুলো আর থাকবে না। So base current is VT minus VBE minus ICRE divided by RT plus RE. এইটা পেলাম পিওরলি ফ্রম কেভিএল, কিন্তু we are getting this from KVL.
পরে যখন আমরা স্টেবিলিটি ফ্যাক্টর অ্যানালিসিস করব, আচ্ছা পরে কেন, এখনই করি, তখন আমরা এটাকে ইউজ করব। এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট রিলেশন। এই জন্যই বলছিলাম যে পটপট করে ফর্মুলা বসাবি না, বসানোর আগে একটু ভেবে নিবি যে কি করতে চাইছি। একটা আমরা সার্কিটের ভোল্টেজ থেকে আইবিআইসির একটা রিলেশন পেলাম, আরেকটা ফ্রম ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স, এটা আমাদের নোন রিলেশন। এবার যখন স্টেবিলিটি ফ্যাক্টর অ্যানালিসিস করব, এই জিনিসটা, এইটা কিন্তু সব সময় ট্রু, কিন্তু এই জিনিসটা অবভিয়াসলি ডিপেন্ড করছে সার্কিটটা কেমন ভাবে কানেক্টেড আছে তার উপর। তো এইটাই হচ্ছে অনেক রকম ভাবে কানেক্ট করা যায়, যেইটার জন্য, যেই কানেকশনের জন্য এই স্টেবিলিটি ফ্যাক্টরটা সব থেকে ভালোভাবে কন্ট্রোল করা যাবে, সেইটাকেই আমরা রাখবো। তাহলে এই দুটো রিলেশন কিন্তু দুটো টোটালি আলাদা, মানে আলাদাভাবেই ট্রিট করতে হবে এটাকে। এটা একটা জিনিস যেটা সার্কিট ডিপেন্ডেন্ট, আর নিচের যে জিনিসটা সেটা ট্রানজিস্টর ডিপেন্ডেন্ট। দিস ইজ অলওয়েজ ট্রু। স্টেবিলিটি ফ্যাক্টর যখন অ্যানালিসিস করব, এটা সবসময় ঠিক একই থাকবে। এইবার বিভিন্ন সার্কিটের জন্য বিভিন্ন রকম আর কি বেস কারেন্টের সঙ্গে কালেক্টর কারেন্টের ডিপেন্ডেন্স। এইবার আমরা এখানে এটাকে পুট করে দিই, বিটা প্লাস 1 প্লাস বিটা আইসিও। তাহলে এখানে একটা আইসি আছে, এটাকে বাঁদিকে নিয়ে যেতে হবে। ওয়ান প্লাস বিটা আরই বাই আরটি প্লাস আরই ইকুয়াল টু, তারপর বাকিটা যেমন আছে তেমন, ওয়ান প্লাস বিটা আইসিও। ঠিক আছে, এইবার এখান থেকে স্টেবিলিটি ফ্যাক্টর চলে আসবে। ইট ইজ ডেল আইসি ডেল আইসিও, অর্থাৎ 1 প্লাস বিটা বাই 1 প্লাস বিটা আরই বাই আরটি প্লাস আরই। এটার ডিপেন্ডেন্সটা বুঝতে গেলে সিম্পলিফাই করতে হবে। 1 প্লাস বিটা একটা আলাদা জিনিস, আরটি প্লাস আরই দিয়ে উপর নিচে আরটি প্লাস আরই প্লাস বিটা আরই। বিটা আরই, ওকে। আচ্ছা, বিটাটাকে ফাঁকা করি। বিটাকে ফাঁকা করার জন্য উপর নিচে আরই দিয়ে ভাগ করা দরকার। উপর নিচে আরই দিয়ে ভাগ করলে হবে 1 প্লাস আরটি বাই আরই, উপরে নিচে হবে 1 প্লাস বিটা প্লাস আরটি বাই আরই। এই তো এই যে স্টেবিলিটি ফ্যাক্টর পাওয়া গেল। এবার ঘটনা হচ্ছে যে বিটাটা তো তোর গিভেন,
তোকে যে ট্রানজিস্টরটা অ্যাভেলেবেল আছে তোর কাছে, ম্যানুফ্যাকচারার তোকে ট্রানজিস্টর দিয়েছে, তাহলে সেদিক থেকে দেখতে গেলে বিটার উপর তোর অতটাও কন্ট্রোল নেই, কিন্তু ইউ ক্যান চুজ আরটি বাই আর ই, এইটা তোর হাতে আছে, এই ব্যাপারটা। তাহলে আরটি বাই আর ই এটাকে ঠিক মতো চুজ করে ইউ ক্যান মিনিমাইজ এস। স্টেবিলিটি ফ্যাক্টর যত কম হবে ততই তো আমার ভালো, মানে ভেরিয়েশন কম, তত আমার সার্কিটের জন্য ভালো। ঠিক আছে, তাহলে আরটি বাই আর ইটাকে কন্ট্রোল করে এসটাকে অ্যাডজাস্ট করা যাবে। এস এর ভ্যালু লাইজ বিটুইন 1 to 1 প্লাস বিটা অ্যাকচুয়ালি। বুঝতেই পারছিস আরটি বাই আর ই যদি খুব ছোট হয় তাহলে স্টেবিলিটি ফ্যাক্টর 1, এটা উপর নিচে কাটাকুটি হয়ে যাবে আর কি। আর যদি খুব লার্জ হয় তাহলে স্টেবিলিটি ফ্যাক্টর জাস্ট 1 প্লাস বিটা। তাহলে আরটি বাই আর ই, এবার তার মানে এই নয় যে তুই স্টেবিলিটি ফ্যাক্টরকে ছোট করবি বলে আরটি বাই আর কে 0 করে দিলি, করে বললি যে হ্যাঁ এই তো হয়ে গেছে স্টেবিলিটি ফ্যাক্টর সবচেয়ে ছোট, সেটা নয়, কারণ 0 করলে আবার অন্য অন্য স্টেবিলিটি ফ্যাক্টর গুলোতে সমস্যা হবে বা সার্কিটের অন্যান্য অপারেশনে প্রবলেম হবে, তো কোনোটাই ওরকম ভাবে করা যাবে না, মানে দেয়ার ইজ নাথিং কল্ড অ্যান আইডিয়াল সিস্টেম। কিন্তু তোকে ওই আর কি ওর মধ্যে একটু অপটিমাইজ করে ব্যাপারটাকে করতে হবে যে তুই কোন প্যারামিটার আলটিমেটলি কিভাবে ইউজ করবি। হুম, তো এই হ্যাঁ, তো এই আর কি ভোল্টেজ ডিভাইডার বায়াসেই সব থেকে ভালোভাবে কন্ট্রোল করা যায়, এছাড়া যে আরো দুটো আছে ফিক্সড বায়াস আর বেস বায়াস, সেটাতে এতটা ভালো কন্ট্রোল হয় না। আচ্ছা, এটা তো গেল এই পার্টটা, এবার হচ্ছে আমরা এবার আমরা দেখব ওই আরই আর সিই, এই ফান্ডাটা একটু দেখতে হবে, সেটার জন্য এইটাকে একটু কাল্টিভেট করতে হবে, এইটা দিস ওয়ান। আচ্ছা, এখানে আমরা একটু আর কি সহজে বোঝার জন্য এটাকে আমরা নেগলেক্ট করব, কারণ বেস কারেন্টের ভ্যালু ইজ ইউজুয়ালি ভেরি স্মল। তাহলে এটা আমরা লিখবো আইসি আর এল প্লাস আর ই প্লাস ভিসিই। Therefore VCE টা তাহলে কি হচ্ছে ভিসিসি মাইনাস আইসি আর এল প্লাস আর ই, এইটা হচ্ছে আমার, দিস ইজ দ্য কিসের ইকুয়েশনটা বলতো, দিস ইজ দ্য ইকুয়েশন ফর আওয়ার লোড লাইন, তাই না? লোড লাইনের ডেফিনেশনটা কি ছিল, ভিসিই আর আইসির মধ্যে একটা স্ট্রেট লাইন, সেটাই লোড লাইন। তাহলে এটা হচ্ছে আমার লোড লাইন এবং এর স্লোপটা হচ্ছে মাইনাস 1 বাই আর এল প্লাস আর ই। ঠিক আছে, আচ্ছা এইবার আর ই নিয়ে যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে একবার দেখি আমরা। আচ্ছা, এই আড়িটাকে ভালো করে দেখ। মনে কর থার্মাল রানওয়ে, একটা তো আমরা স্টেবিলিটি ফ্যাক্টর ওখানে দেখলাম, সেটার জন্য তো সেটা দিয়ে তো কন্ট্রোল করা যাবে, তাছাড়া আড়িটা কিভাবে আমাদের হেল্প করছে, মনে কর আইসিও ইনক্রিজ হয়েছে, আইসিও কোনো একটা কারণে টেম্পারেচার একটু ফ্লাকচুয়েশন হয়েছে, আইসিও বেড়েছে, আইসিও বাড়ার ফলে কালেক্টর কারেন্ট বেড়েছে, কালেক্টর কারেন্ট বাড়লে এইটার এখানে যে পোটেনশিয়াল ড্রপ সেটা বাড়বে, ICRE will increase। ICRE যদি বাড়ে এইখানটায়, ICRE যদি বাড়ে তাহলে বেস কারেন্ট কি হবে, কমবে,
will fall. বেস কারেন্ট যদি কমে আইসি কমবে। দেখতে পাচ্ছিস ওইখানে আর ই এই রেজিস্ট্যান্সটা না দিলে থার্মাল রানওয়েকে এফেক্টিভলি কন্ট্রোল করাই যেত না। তাহলে এমিটারে একটা তুচ্ছ রেজিস্ট্যান্স কানেক্ট করে আমরা থার্মাল রানওয়ের মতো একটা অ্যাবসলিউট জিনিসকে আমরা আটকে দিলাম। জাস্ট এখানে পোটেনশিয়াল ড্রপটা কে কন্ট্রোল করলাম। আইসি বাড়বে, আইসি বাড়লে পোটেনশিয়াল ড্রপ বাড়বে, পোটেনশিয়াল ড্রপ বাড়লে বেস কারেন্ট কমতে বাধ্য, বেস কারেন্ট কমলেই কালেক্টর কারেন্ট কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় হলো। সমস্যাটা হচ্ছে আমি যখন অ্যাম্পলিফাই করব, এই ডিসি কিউ পয়েন্টের দিক থেকে ঠিকই আছে, কিন্তু আমি যখন এখানে অ্যাম্পলিফাই করব তখন আবার আমি মানে এসি সিগন্যালের যে আর কি কম্পোনেন্টটা, সেটার জন্য এখানে একটা এসি ভোল্টেজ ড্রপ হবে অ্যাক্রস আরই। যখন আমি অ্যাম্পলিফাই করছি তখন দেয়ার উইল বি, ডিসি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যেমন ডিসি ভোল্টেজ ড্রপ হবে তেমনি এসি ভোল্টেজও একটা ড্রপ হচ্ছে অ্যাক্রস আরই। এবার আমরা এই ক্যালকুলেশন থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আর ইটা থাকার ফলে কালেক্টর কারেন্টের ইনক্রিজের ক্ষেত্রে একটা প্রবলেমস ক্রিয়েট হচ্ছে। কালেক্টর কারেন্ট বাড়লে আইসিআরই বেড়ে কালেক্টর কারেন্ট কমে যাচ্ছে। এটা ডিসি কারেন্টের ক্ষেত্রে আমার সুবিধাই হচ্ছে, কারণ থার্মাল রানঅ্যাওয়েটা আটকানো যাচ্ছে। কিন্তু আমি যখন এসি সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে চাইছি তখন তো আমার একটা সুবিধা হবে না, তখন তো তো বাড়তেই দেবে না, কালেক্টর কারেন্টকেও ইনক্রিজ করতেই দিচ্ছে না। তার মানে আমার আর ইটা ইম্পর্টেন্ট, আর ই ইম্পর্টেন্ট ফর ডিসি, কিন্তু নট ইম্পর্টেন্ট ওটা, ইনফ্যাক্ট হার্মফুল ফর এসি। এসি হলে পরে অ্যাম্পলিফাইটাই হবে না, নো অ্যাম্পলিফিকেশন। এটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তাহলে আরই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি তোকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে বলেই থার্মাল রানওয়ে কন্ট্রোল হচ্ছে, কিন্তু নেগেটিভ ফিডব্যাক দেওয়ার ফলে অ্যাম্পলিফিকেশনে প্রবলেম ক্রিয়েট হবে। তাহলে এমন কিছু দরকার যেটা থাকলে আরইটা ডিসিতে কাজ করবে কিন্তু এসিতে কাজ করবে না। সেটার একটাই উপায়, ক্যাপাসিটর দিয়ে দাও। এই যে ক্যাপাসিটরটা, এটা ডিসির সময় ইনঅ্যাক্টিভ, তখন আরই কাজ করছে। আর এসির সময় কি হবে? অবভিয়াসলি এসি সিগন্যালটা ক্যাপাসিটর দিয়েই ফ্লো করবে। ও আরই দিয়ে কেন ফ্লো করতে যাবে? ও ক্যাপাসিটর দিয়ে শর্ট মানে অনেক কম রেজিস্ট্যান্স পাচ্ছে। তাহলে আমাকে এই সিইটা, এখানে একটা ক্রাক্স অফ দ্য ম্যাটার, সেটা হচ্ছে আমি তাহলে এই জন্যই বাইপাস ক্যাপাসিটর। তাহলে সিইর কাজ হচ্ছে এসি অ্যাম্পলিফিকেশনের সময় আরই কে বাইপাস করা। What CE does is it is used to bypass RE during AC operation. কখন এটা ভালোভাবে বাইপাস করতে পারবে? যখন রিঅ্যাক্ট্যান্স of this capacitor is much smaller than RE. এই যে তোরা তো করিসনি, এই যে অ্যাম্পলিফায়ারের যে প্র্যাকটিক্যাল গুলো, সেখানে যে অনেক কিছু মানে তোকে তো বলে দেওয়া হবে, তুই কোনো একটা ডিভাইস ডিজাইন করছিস, তোর টার্গেটটা কি যে আমাকে ভালোভাবে জিনিসটাকে অ্যাম্পলিফাই করতে হবে, এত ভোল্ট থেকে এত ভোল্টে নিয়ে যেতে হবে, 100 গেনের একটা অ্যাম্পলিফায়ার। এইবার সার্কিটের মধ্যে যে কোথায় কি তুচ্ছাতি তুচ্ছ গন্ডগোল আছে, এবার যাতে সবকিছু ঠিকঠাক হয়, কি কি সমস্যা হতে পারে তার সলিউশন গুলো তোকেই ঠিক করতে হবে। তো এই যে বিভিন্ন রকম কন্ডিশন থাকে, এটা হতে হবে ওটা হতে হবে, এগুলো সবগুলোরই কিছু না কিছু কারণ আছে। এগুলো প্র্যাকটিক্যাল গুলো করাটা খুব ভালো, মানে তাহলে জিনিসগুলো পুরো আর কি ফিজিক্যালি দেখতে পাওয়া যায় চোখের সামনে। তো যাই হোক, তো এখানে বুঝতেই পারছিস যে, এবং এই ব্যাপারগুলো বুঝলে তখন সার্কিট যদি ঠিকমতো কাজও না করে তুই ট্রাবল শুট করতে পারবি। ওই ট্রাবল শুট করার
মানে বুদ্ধি থাকাটা খুব জরুরি। মানে কোনো একটা প্রবলেম হচ্ছে, ইউ হ্যাভ টু ফিক্স দ্য প্রবলেম। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ করতে যায়, তাহলে প্রবলেম সলভিং কেপেবিলিটিটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা দেখা হয়। বাকি তোকে শিখিয়ে দেওয়া হবে, ওরা ট্রেনিং দিয়ে দেবে, কিন্তু কোনো একটা প্রবলেম দেখে তোকে বুঝতে হবে। মনে কর তুই একটা অ্যাম্পলিফায়ার, তোকে সার্কিট দিয়ে দিল, দিয়ে তুই দেখছিস সেখানে ঠিক মতো হচ্ছে না অ্যাম্পলিফিকেশন, কি কি পসিবল রিজন হতে পারে? এইটা একটা অন্যতম পসিবল রিজন, যে বাইপাসিংটা ঠিক মতো হচ্ছে না, নেগেটিভ ফিডব্যাকটা কাজ করছে। তাই বাইপাসিংটা ঠিক মতো হতে গেলে এই রিয়াক্ট্যান্স আবার কিসের উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপর। তাহলে কত কিছুর সঙ্গে কত কিছু রিলেটেড। তার মানে তুই যে কোনো ফ্রিকোয়েন্সি ইউজ করলে হবে না, কিন্তু কিছু একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির জন্যই কিন্তু, মানে যে কোনো ফ্রিকোয়েন্সির জন্য তো এই রিলেশন হোল্ড করবে এটা তো হতে পারে না। একটা কোনো নির্দিষ্ট রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আছে, যার জন্য 1/ωc আর এর থেকে অনেক ছোট। তো তুই কি ইনপুট ফ্রিকোয়েন্সি ইউজ করছিস সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তুই একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির জন্য অ্যাম্পলিফায়ার বানালি, ওটা সমস্ত রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির জন্য দ্যাট উইল নট ওয়ার্ক। যাই হোক, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার এবং ভোল্টেজ ডিভাইডার বায়াস। এই সমস্ত জোড়া টোড়া থাকলেই অ্যাম্পলিফায়ার রেডি। এবার অ্যাম্পলিফায়ারের যে আর কি বিভিন্ন ভোল্টেজ গেন, কারেন্ট গেন, এটসেট্রা, এইগুলো হচ্ছে ম্যাথমেটিক্স অফ অ্যাম্পলিফায়ার। ম্যাথমেটিক্সটা করার জন্য লাগবে, প্রথমে জানতে হবে এইচ প্যারামিটারটা কি। তারপর দেখবি এইচ প্যারামিটার জানলে সবই বার করা যাচ্ছে সেখান থেকে, কারেন্ট গেন, ভোল্টেজ গেন, পাওয়ার গেন, এটসেট্রা সব। আর এটা সিঙ্গেল স্টেজের জন্য বার করবো আমরা, এরপর আমরা মাল্টি স্টেজের জন্য বার করবো একই জিনিস, কিন্তু মাল্টি স্টেজের ক্ষেত্রে দেখা যাবে যে ভোল্টেজ গেন ইজ আ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি। এরম ভাবে উঠবে, ফিক্স থাকবে, নামবে। ঠিক আছে, এইটা আমরা পরের ক্লাসে করব, আর তারপরের ক্লাসে আমরা অঙ্ক করব। ওকে।